বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আমাদের সাথে আরও আছেন লুনানুর, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি সিপিবি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে আমি যেই তথ্যটি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই তা হচ্ছে যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা এরই মধ্যে নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। এটি নিয়ে ডয়চে ভেলে একটি প্রতিবেদন করেছে সচিবালয় অগ্নিকাণ্ডের যে ঘটনা, এবং সেখানে বলা হয়েছে আগুন লাগার ধরন বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন যে এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলছেন রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের অনেক নেতাও। আবার বৈদ্যুতিক গোলযোগ, শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে এমনটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অনেকে বলছেন। এবং এরই মধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সরকারের কমিটি। সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি যে কাজ শুরু করেছে তারা অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি বলেছেন, নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। এবং ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ তিনি ডয়চে ভেলেকে বলেছেন, দুর্ঘটনাজনিত শর্ট সার্কিট হতে পারে, পরিকল্পিতভাবে শর্ট সার্কিট দিয়ে আগুন সৃষ্টি করা যেতে পারে। এই আগুন দেখে মনে হচ্ছে না স্বাভাবিক শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। পরিকল্পিত শর্ট সার্কিটের জন্য ওই 6 তলা থাকতে হবে না। আগে থেকে পরিকল্পনা করে দুটি বৈদ্যুতিক তার একসাথে লাগিয়ে বারুদ, গান পাউডার কিন্তু কেমিক্যাল রেখে বৈদ্যুতিক প্লাগ অন করলে বৈদ্যুতিক স্পার্কের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এবং এ নিয়ে নানা রকমের আরও সন্দেহ শঙ্কার কথা বিভিন্ন বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরের যে বিষয়টি আছে আমি একটু তুলে ধরি, তা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা যারা শীর্ষ অপরাধী তাদের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। চিফ প্রসিকিউটর বলেছেন, দেশের 56,000 বর্গ মাইলের সর্বত্র এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে গোটা বাহিনীর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল। এবং এরপরে আরেকটি তথ্য আমি একটু দিই, তা হচ্ছে যে অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই, কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে 17 বছর করা সম্পর্কে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন। তার ওই বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচন প্রলম্বিত করা নিয়ে তিনি আসলে সংশয় প্রকাশ করে বলেছেন যে এটা করতে গিয়ে আরও সময় যাবে, আরও সময় ক্ষেপণ হবে, আরও বিলম্ব হবে। আমরা না, কিন্তু কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে। এটা করা সঠিক নয়। বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ছোট করে আরও একটু দুটি তথ্য তুলে ধরি। সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া অস্থায়ী প্রবেশ পাস বাদে সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিদের পাস বাতিল করেছে সরকার। এবং একই সাথে সাংবাদিকদের অনুকূলে দেয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এর মানে হলো যে অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিক সহ বাইরের কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত। এবং সবশেষ ছোট্ট করে একদম তুলে ধরি খুবই মর্মান্তিক একটি ঘটনা, সেটা হচ্ছে যে আপনারা হয়তোবা জানেন এরই মধ্যে অনেকে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে একটি বাসের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ 2টি গাড়ির 6 আরোহী নিহত ও 4 জন আহত হন। এবং সেই যে যাত্রীবাহী বাসটি তার চালক মোহাম্মদ নুরুদ্দিনকে আটক করেছে র্যাব। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন অতিথির সাথে আলোচনায়। আমি প্রথমে একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছেই আসতে চাই যে বিষয়টি নিয়ে, এই যে সচিবালয় অগ্নিকাণ্ডের পুরো বিষয়টি আপনি দেখেছেন নিশ্চয়ই। আপনার এই বিষয় আসলে পর্যবেক্ষণ কি? নানা রকম এখন আসলে কথা হচ্ছে যে আগুন লাগানো হয়েছে নাকি এটি দুর্ঘটনা, গান পাউডার ব্যবহার করা হয়েছে কিনা, শর্ট সার্কিট কিনা, নানা রকম প্রশ্ন উঠছে। কেউ কেউ এর পিছনে বিভিন্ন রকমের মহলের হাত রয়েছে এমনটা অভিযোগ তুলছে। আপনার কাছে পুরো বিষয়টি আসলে কি মনে হচ্ছে? আপনি যদি আপনার মতামতটা একটু বলতেন।
প্রথমত আমি মতামত দেওয়ার মতো কোয়ালিফাইড পারসন না। এটা একটা অগ্নিকাণ্ডের ঘটনা। এটা প্রশ্নটা হচ্ছে যে এটা দুর্ঘটনা নাকি নাশকতা, এবং এই বিষয়টা নিয়ে যারা কথা বলতে পারবেন বা যারা এই বিষয়ে আমাদেরকে জানাতে পারবেন তারা হলেন বিশেষজ্ঞরা। ফায়ার সার্ভিস বিশেষজ্ঞরা আছেন, আপনার বিস্ফোরক অধিদপ্তরের বিশেষজ্ঞরা আছেন, ক্রাইম সিন যারা ইনভেস্টিগেট করেন, পুলিশের সিআইডি এবং অন্যান্য বাহিনী আছে যারা করতে পারেন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অনেক সক্ষমতা আছে, তারাও এগুলো নিয়ে দেখতে পারেন এবং কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছে, তারা জিনিসগুলো দেখছেন। আমি মনে করি যে আমাদের অপেক্ষা করা উচিত, কারণ আমরা হঠাৎ করে কিছু বলে দেব এবং একটা পর্যবেক্ষণ দিয়ে দেব, তাতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বা তদন্ত প্রভাবিত হতে পারে। এই যে একটা ট্রেন্ড যে কোনো তদন্ত শুরু করার পরে বা শুরু করার আগে, শুরু করার সাথে সাথেই আমরা বলা শুরু করে দেই এটা হতে পারে সেটা হতে পারে। এখন ধরেন জনগণ তো অনেক ধরনের স্পেকুলেশন করতেই পারে, কিছু কিছু বলতেই পারে। বাট যারা সরকারে আছেন, সরকারের উপদেষ্টারাও যদি স্পেকুলেশন করা শুরু করেন বা তাদের মতামত ব্যক্ত করতে শুরু করেন, তাহলে পুরো তদন্ত বিষয়টা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা করা উচিত, জানতে হবে আমাদেরকে আমাদের তদন্তকারীরা কি খুঁজে পান, কি রিপোর্ট দেন। সেই রিপোর্টের বিষয়ে আলোচনা হতে পারে। যদি আমরা তদন্ত যারা করছেন তাদের রিপোর্টে সন্তুষ্ট না হই, তাহলে যারা তদন্ত করছেন তাদের বাইরেও অনেক বিশেষজ্ঞ আছেন। কারণ আপনি একটু আগে ফায়ার সার্ভিসের একজন প্রাক্তন পরিচালকের, মহাপরিচালকের কথা উল্লেখ করলেন বা তুলে ধরলেন। তার বাইরে আরো অনেক বিশেষজ্ঞরা আছেন, এমনকি বিদেশি বিশেষজ্ঞরা আছেন। তাদেরকেও আমরা এত বড় একটা দুর্ঘটনা বা নাশকতা, এটা একটা শকিং। এটা 54 বছর বা 75 বছরে, এই সচিবালয় তো 75 বছর ধরে কাজ করছে এই দেশ বিভাগের পর থেকে। তো এইখানে তো এত বড় অগ্নিকাণ্ড কখনোই ঘটেনি। তো এই অগ্নিকাণ্ড নিয়ে নিশ্চয়ই একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, নৈর্ব্যক্তিক তদন্ত করতে হবে, নির্মোহ তদন্ত করতে হবে এবং সত্যটা খুঁজে বের করতে হবে। সত্যটা আমরা কিছুই রচনা করতে পারবো না। জি, আবুল আলম শহীদ খান, আপনি যা বলেছেন সেটা তো অবশ্যই, কিন্তু যে বিষয়টি এখানে প্রশ্ন আসলে যেগুলো উঠছে, তদন্তে কতটুকু ক্ষতি হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলো বেরিয়ে আসবে, কিন্তু এই যে পুরো ঘটনা এতক্ষণ ধরে আগুন জ্বললো, তারপরে ফায়ার সার্ভিসকে জানানো হলো, এবং সেখানে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই অন্যান্য জায়গার থেকে অনেক বেশি জোরদার থাকে। এই যে বিষয়গুলো কিভাবে আসলে তাদের চোখ ফাঁকি দিয়ে গেল, আগুন লাগার বিষয়টি, আমি সেই বিষয়টি বলতে চাচ্ছি যে শুরুর দিকেই তো নিশ্চয়ই জিনিসটি চোখে পড়ার কথা। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমাদের যে পত্রিকার রিপোর্ট বা ফায়ার সার্ভিসের যে রিপোর্ট, তাতে তো 11টা 52 মিনিটে যখন বা ওইরকম একটা সময় যখন টের পেয়েছেন, তখন তারা ফায়ার সার্ভিসে যোগাযোগ করেছেন। ভিতরে একটা ফায়ার সার্ভিসের ইউনিট আছে এবং তারপরে তো কয়েকটি ইউনিট এসেছিল, শেষ পর্যন্ত 19টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে। এখন সেখানে ফায়ার সার্ভিস ইউনিট গুলো কতিপয় বাধার সম্মুখীন হয়েছে। যেমন একটা বাধা ছিল যে আমরা সচিবালয়কে খুব প্রোটেক্টেড করার জন্য, সংরক্ষিত এলাকা এবং এটাকে খুবই সিকিউর করার জন্য আমরা বেশ কিছু ডিজিটাল গেট স্থাপন করেছি, আমাদের গেট গুলোর কিছু পরিবর্তন করেছি। আহ, সে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেগুলো বেশি কাজে লাগে সেই গাড়িগুলো ঢুকতে অসুবিধা হয়েছে এবং শেষ পর্যন্ত গেট ভেঙে তারা ঢুকেছেন। এবং আপনি যদি বিল্ডিংটার কথা চিন্তা করেন, এটা 7 নম্বর বিল্ডিং, অনেক পুরাতন ভবন। সেখানে অনেক ধরনের কাঠের কাজ করা হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন যেটাকে বলি, যেটা এখন খুব পপুলার। এখানে অনেক ধরনের কাঠের কাজ করা হয়, অনেক পেইন্ট করা হয়। এবং সচিবালয় যে কাগজপত্র আছে সেগুলো তো সব কাগজপত্র, শুধু রাজ্য বিষয়। সচিবালয়ে এয়ার কন্ডিশন আছে, আপনার অন্যান্য জিনিস আছে যেগুলোতে আগুন ধরলে আগুনটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। এবং সচিবালয়ের মন্ত্রণালয়গুলোকে সিকিউর করার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের আবার পৃথক পৃথক গেট আছে। এমনকি জানলাগুলোতে পর্যন্ত লোহার জালি লাগানো হয়েছে, যাতে কেউ কোনো ফাইল চুরি করে নিচে ফেলে দিতে না পারে বা কোনো নাশকতা করতে না পারে। তো আমরা অনেক সিকিউরিটি ডেভেলপ করেছি। তখন আমরা চিন্তা করিনি, আমাদের চিন্তার মধ্যে আসেনি যে এরকম একটা বড় অগ্নিকাণ্ড করতে পারে বা বড় নাশকতা সচিবালয়কে ঘিরে হতে পারে। কারণ আমাদের 75 বছরের অভিজ্ঞতায় তো এরকম কিছু ঘটে নাই। সুতরাং কাউকে আবার ওইভাবে দোষারোপ করা যায় না যে আপনারা কেন এসব করেননি, কেন করলেন না, কেন এরকম ঘটলো। এখন হয়তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কোথায় কোথায় খামতি ছিল, কোথায় সীমাবদ্ধ ছিল, সীমাবদ্ধতা ছিল, কেন আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ছিল না, কেন আমাদের স্প্রিংকলার ছিল না। কেননা আগুন লাগার সাথে সাথে মানে ধোঁয়া দেখার সাথে সাথে তো স্প্রিংকলার গুলো কাজ করতে পারে। তো এই বিল্ডিংটা যেহেতু যথেষ্ট পুরাতন, এত
কাজ আমরা করতে পেরেছি, কিন্তু ফায়ার প্রোটেকশনের জন্য তেমন কাজ আমরা করেছি বলে এখন মনে হচ্ছে না। এবং আপনার 6 তলা থেকে 8 তলা পর্যন্ত পুরোটাই তো একেবারে ধ্বংসাবশেষে পরিণত জি, হয়েছে। আবু আলম শহীদ খান, এবং এই জায়গায় একটি প্রশ্ন শুরু থেকেই উঠছে যে সিসিটিভির যে বিষয়টি, সিসিটিভির ফুটেজগুলো তো আসলে এরই মধ্যে আমরা সাধারণত দেখি যে ধরনের ঘটনা হলে বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমের হাতে চলে আসে। সিসিটিভির কি অবস্থা? এখনও সিসিটিভির তেমন কোনো ফুটেজের বিষয় আসলে আমরা জানতে পারিনি। এক, আর দ্বিতীয়ত হচ্ছে, সাথে একটু যোগ করে আপনি যদি ছোট করে বলেন, এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড যে বাতিল অথবা স্থগিত, যদি বলি যে স্থগিত করা হয়েছে আপাতত সকলের, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? সাংবাদিকরা প্রবেশ করতে না পারলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ তারা কিভাবে সংগ্রহ করবে, অথবা কিভাবে তদন্তের অগ্রগতি কি হচ্ছে শুধু প্রেস ব্রিফিং থেকে? তারা তাহলে নিজেরা কোনো অনুসন্ধান কিভাবে করবে? এই বিষয়ে কি বলবেন? না, এই অ্যাক্রিডিটেশন কার্ড যে স্থগিত করে দেওয়া হয়েছে, এটা তো বেশ বড় একটা সিদ্ধান্ত। নিশ্চয়ই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন অনেক দিক বিবেচনা করে। এটা তাদের বিবেচনা, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা উচিত। হয়তো সেই বিল্ডিংটা যেখানে ক্রাইম সিনস আছে, বা যেখানে আগুনটা লেগেছিল, বা যেখানে নাশকতা হয়েছিল, সেই বিল্ডিংটা সিকিউর করা দরকার, এবং সেখানে সিকিউর করতে পারেন। অন্যান্য লোকের যে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা ঠিকই আছে, বাট সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রয়োগ করার তেমন যৌক্তিক কারণ আমি দেখছি না। ওনারা তো কোনো যৌক্তিক কারণ ব্যাখ্যাও করেননি, সুতরাং ওনারা এটা ব্যাখ্যা করতে পারবেন। এটা যৌক্তিক না। সিসিটিভি ফুটেজ তো এত ফোনে পাওয়া যাওয়ার কথা, পেলে আপনাদের কাছে দেওয়ার কথা। আপনারা তো অনেক সিসিটিভি ফুটেজ পেয়ে থাকেন এবং আপনারা প্রচারও করে থাকেন। ওখানে নাইট ভিশন ক্যামেরাও নাকি ছিল, এবং 100 জনের বেশি রক্ষী তারা সুরক্ষার জন্য দায়িত্বে থাকেন। সব মিলিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরগুলো তো সাংবাদিকদের খুঁজতে হবে। যেমন ভাবে তদন্ত কমিটি খুঁজবে, যেমন ভাবে আমাদের এজেন্সি গুলো খুঁজবে, ফায়ার সার্ভিস খুঁজবে, তেমনি ভাবে সাংবাদিকদেরও খুঁজতে হবে। এই যে একজন বলেছেন যে বাইরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে জি। ওখানে তার জোড়া দিয়ে রেখে বারুদ টারুদ রেখে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া যেতে পারে। এগুলো তো আমাদের পরীক্ষা করতে হবে, তাহলে বারুদ তো রাখতে হবে, তো বারুদের ট্রেস তো পেতে হবে। তো এগুলো নিশ্চয়ই যে কমিটি আছে তারা ট্রেস খুঁজে পাবেন, এবং যত সময় সাংবাদিকদের জানাবেন এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সাংবাদিকরাও তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারে, এই সুযোগটা থেকে তো সরকার নিজেদের বঞ্চিত করলেন, এবং জি। সরকারের জন্য এটা সহায়তা হতো বলে আমি মনে করি। জি, আবু আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। লুনানুর, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, সচিবালয়ের ঘটনা। যে প্রশ্নগুলো আমি আবু আলম শহীদ খানের কাছে রেখেছিলাম, একই প্রশ্ন আপনার কাছে রাখছি। আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমিও সেদের মতো বলতে চাই যে আগাম কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। কিন্তু বিষয়টি অত্যন্ত উদ্বেগের, এবং এই উদ্বেগের সাথে সাথে আরেকটি যেটা বিষয় সেটি হচ্ছে যে এতদিন ধরে এত নিরাপত্তা, এত আধুনিকায়নের কথা আমরা শুনেছি, এবং যখনই দেশে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে তখন নানা ধরনের আলোচনা, মহড়া, নানা ধরনের প্রদর্শনী আমরা দেখেছি। সেখান থেকে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং আসলে তো আমাদের সচিবালয়গুলোতে নানা ধরনের লোকের দৌরত্ব ছিল, আসা যাওয়া ছিল, কিন্তু জনগণের কাছ থেকে তো খুবই রেস্ট্রিক্টেড, বিচ্ছিন্ন একটা জায়গা। যেভাবে উনি বললেন ওনার কর্মক্ষেত্র ছিল যে খুব একটা তো আমাদের যাওয়া আসা নাই, তারপরও কাজের মধ্যে কখনো যাওয়া, গেটের পর গেট পার বেরোতে হয়, নিরাপত্তা নানা ধরনের আছে। এবং একটা সবচেয়ে বড় বিষয় কি, বিষয়টিকে আপনি বিচ্ছিন্ন ভাবে দেখবেন না, সেটা হচ্ছে যে উপরে গত একটি শ্বাসসজ্জা, একটি উন্নয়নের যে চলেছে, যে উপরে উপরে উপরে, সেটা একটা আমি মনে করি যে একটা জ্বলন্ত প্রমাণ। আহ, এরকম একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগে গেল, সেটা মানে প্রথমত হচ্ছে ওখানেই সে সিস্টেমটা নাই। প্রথম পদক্ষেপ নেওয়া এটি একটি বিষয়, যোগাযোগ স্থাপনের, এবং তো এগুলো তো খুবই উদ্বেগের একটি বিষয়। ফায়ার অ্যালার্ম ছিল না বা পাইনি। এর চেয়েও সব গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা যে মন্তব্যগুলো প্রথম দিন সকাল থেকেই করে আসছিলেন, যে মনে হচ্ছে পরিকল্পনা, মনে হচ্ছে আগের সরকারের একটি ষড়যন্ত্রের অংশ, বা এটি খুব সুপরিকল্পিত ভাবে করা হয়েছে, এই বিষয়গুলো না জনমনে এক ধরনের আতঙ্ক বলেন, অস্বস্তি বলেন, এগুলো তৈরি করে। জি, আমি মনে লুনানুর, করি আমি একটু একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে।
জি, আপনি যে বিষয়গুলো বলছিলেন সেগুলো যদি আমরা যদি ধরে নেই যে এটি কথার কথা আমরা ধরে নেই যদি এটা পরিকল্পিত ছিল অথবা বিগত সরকারের এর সাথে যদি ধরে নেই নানান প্রশ্ন উঠছে বিগত সরকারের মধ্যে ইন্ধন থাকতে পারে অথবা নানান রকম হতে পারে, কিন্তু দিন শেষে বিষয়টা হচ্ছে বর্তমান যে সরকার আসলে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় সরকারের যেই কেপিআই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটি অন্যতম। এর নিরাপত্তা তো সরকারকে নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। এটি বিগত সরকার না, বিগত সব সরকারের সময় তাদেরও প্রতিদ্বন্দ্বী দল ছিল, বিরোধী দল ছিল, নানা রকমের হুমকি, নানা রকমের ষড়যন্ত্র, সবকিছু এগুলো সবসময় ছিল। কিন্তু এটা সিকিউরিটিটা কে দিবে? তারা সিকিউরিটিটা কেন দিতে পারলো না? আপনার কাছে কি মনে হয় লুনানুর? এ যারা অপরাধ অথবা যদি কেউ করে থাকেন অথবা যদি শর্ট সার্কিট থেকে না হয় অথবা কোনো দুর্ঘটনা না হয়, যদি কেউ এর পেছনে হাত থাকে তাদের অবশ্যই তদন্ত করে বের করতে হবে, সেটা এক বিষয়। কিন্তু প্রথমে তো প্রশ্ন আসলে সচিবালয়ের মতো জায়গার আসলে নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, এটা কি সরকারের ব্যর্থতা বলে আপনি মনে করেন? একদম কারেক্টলি বলেছেন। সেটা হচ্ছে যে যে দায়িত্ব থাকবে দায়িত্বটা তাকে নিতে হবে। তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়টা তাকে দিতে হবে। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে যে সরকারি চাকরি হবে, হ্যাঁ, যে দায়িত্বে আছে তার দায়িত্ব নিতে হবে। নিরাপত্তাটা নিশ্চিত করা নিশ্চয়ই তাদের দায়িত্ব ছিল। এবং আমি তো বলবো যে এখানে যদি গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় বা পোড়ানো হয়, সেই জবাবদিহিতাটাও এদেরকে করতে হবে। এবং যে কথাটি আমি বলছিলাম যে একটা উপরে উপরে উন্নয়নের যে একটি বিষয়, সেটা তো খুব পরিষ্কার বোঝা গিয়েছে। এখানে এটা বিদ্যুৎ সিস্টেম বলেন, ফায়ার অ্যালার্ম সিস্টেম বলেন, কানেক্ট যোগাযোগের বিষয় বলেন, এবং সবচেয়ে যেটি বিষয় হচ্ছে যে একজন আগুন আগুন মানে টের পাওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করা শুরু কিছুক্ষণের মধ্যে এই ভয়াবহতাটার ভিতরে কিন্তু ছিল। কিন্তু এর আগে ঢাকা শহরে আমরা এমন অনেক আগুনের ভয়াবহতা দেখেছি যে যার চারপাশে ধোঁয়া, মানে মানুষের ভিতরে এক ধরনের একটা দম বন্ধ করা পরিবেশ, বাতাসে একটা আহ ছড়িয়ে দেওয়া, সেটা একটা বিষয় ছিল। সচিবালয়ের আগুন যদিও রাতের বেলা, কিন্তু পরের দিন খুব সকালে আমার কাজের কারণে এখান থেকে আমার যেতে হয়েছে। ওই যে একটা চারিদিকে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়া, যেটা মানে জীবনের জন্য ক্ষতিকর, সেরকম কিছু বাইরে কিন্তু আসে, যতটা ভেতরেই হয়েছে। এবং সেখানে একজন মানে ফায়ার সার্ভিসের কর্মী নিহত হওয়া একদম কিছুক্ষণের মধ্যে, এই বিষয়টাও আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। কিন্তু আমি খুবই গুরুত্ব সহকারে বলতে চাই, সেটি হচ্ছে যে এটি মানে আগুন লাগাটা তো দুর্ঘটনা, সেটা লাগানো হোক বা বাই চান্স লেগে যাক বা যাই হোক, আমি কাজে একটা দুর্ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। আমি দাবি করতে চাই যে খুবই মানে স্বচ্ছভাবে এবং একদম নিশ্চিত কারণটা তারা পরিষ্কার ভাবে জনগণের সামনে, জনগণের সম্পদ, সচিবালয়ে কর্মরত যারা আছে তাদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে, তাদের সংশ্লিষ্টতার একটা বিষয় রয়েছে, কিন্তু তা আসলে জনগণের সম্পদ। এবং আহ ধারণা করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যে অনেক গুরুত্বপূর্ণ নথি হয়তো আমাদের কাছ থেকে এখন হারিয়ে গেল আর কি। এটা তো আলটিমেটলি বাংলাদেশের ক্ষেত্রে। কাজেই এরা দায়িত্ব নিয়ে খুব নিশ্চিত ভাবে এবং সঠিক তথ্য আমাদেরকে দিক তদন্ত কমিটি। এবং এখানে কোন রকমের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে প্রতিহিংসা করার হয়ে অথবা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো কোনো কাজ যেন তারা না করে। জি এবং লুনানুর, আমি আবারও এর মধ্যে একটু দায়িত্বে প্রশ্ন যারা রাখি থাকে আপনার তাদেরকে কাছে। দায় নিতে হবে। নিরাপত্তা যেহেতু নিশ্চিত করতে পারে নাই, সেটাও এই দায় তাদেরকে দিতে হবে। এবং এই দায় নিয়ে তাদের দায় স্বীকার করেও তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। জি, এই যে অ্যাক্রিডিটেশন বাতিলের যে বিষয়টি, সাংবাদিকদের সকল যারা সচিবালয় কভার করতেন সকল সাংবাদিকের আপাতত বাতিল অথবা স্থগিত যাই বলি, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি, এই বিষয়টি আপনি কি বলবেন লুনানুর? একটি বিষয় হচ্ছে যেখানে আগুন লেগেছে, যেখানে তদন্ত কমিটি কাজ করবে, অথবা তদন্ত কমিটি না, অন্য নানা ধরনের তো আরো কাজ করতে হবে না এগুলা, আহ বিনির্মাণ করতে হবে, যা কোনো কিছু যদি থেকে থাকে সেটা খুঁজে বের করে যদি সংরক্ষণ করা যায় সেটাও করতে হবে। সেই কারণে একটা বিশেষ সময় পর্যন্ত শুধু সাংবাদিক না, সর্বসাধারণের চলাচলে কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে। কিন্তু এটা আমার কাছে খুবই, মানে আমি জানি না এভাবে লাইভে বলা উচিত কিনা, খুবই হাস্যকর এবং অযৌক্তিক সিদ্ধান্ত মনে হয়েছে। আগুনটা কি সাংবাদিকরা লাগিয়েছে, অথবা এরপরে যে কি তারা এমন কিছু করবে যেটা, কেন এটা করা হচ্ছে বা কেন এটা আড়ালে নেওয়া হচ্ছে। এবং তার চেয়ে বড় বিষয়, তাহলে পার্থক্যটা কোথায়? এতগুলো জীবনের বিনিময়ে এই যে ধামা চাপা দেওয়ার অযৌক্তিক প্রবণতা গুলো, এই যে একই রকম পথ চলা আর কি। তাহলে মানে আমাদের
সময়টা পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো, রাষ্ট্র ক্ষমতায় এরা এসে, কিন্তু আসলে পার্থক্যটা কোথায় হলো? আচরণে, সিদ্ধান্ত গ্রহণে। এটা আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়েছে, এবং আমি মনে করি সচিবালয়ে যারা কর্মরত থাকেন, তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা যারা, তারা তো জনগণের সেবক, তাদের সকল কাজ মানুষের কাছে উন্মুক্ত হওয়া উচিত, জবাবদিহিতা জায়গাটি পরিষ্কার থাকা উচিত। সে কারণে গণমাধ্যমের নিয়মতান্ত্রিক অবাধ প্রবেশ সেখানে থাকবে। নিয়মের মধ্যে থেকে কিন্তু অবাধ প্রবেশ থাকতে হবে। কোনো কিছু গোপন করার সুযোগ, সবকিছু জনগণের কাছে উন্মুক্ত করতে হবে, জি জবাবদিহিতার আদলে। জি লুনানুর, আপনাকে ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের দুজনের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং আমাদের সাথে আরও আছেন লুনানুর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু আবু আলম শহীদ খান আপনার কাছেই আসি বিরতির পর শুরুতে। আচ্ছা, আমি লুনানুর আপনার কাছেই আসি, আপনাকে দিয়ে শুরু করি তাহলে। যে বিষয়টি সেটি হচ্ছে যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। তিনি দুটি বিষয়ে আসলে আজকে বেশ কিছু কথা বলেছেন, এর মধ্যে দুটি পয়েন্ট আমি আসলে তুলে ধরছি। একটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে, আর আরেকটি হচ্ছে এখন সংস্কার করতে না পারলে কখনোই করা যাবে না। এই দুটি বিষয় আপনি যদি প্রথম আগে একটু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বলতেন, যে আপনি এই ব্যাপারে কি মনে করেন, যে আসলে বাংলাদেশের বাস্তবতায়, সংসদীয় রাজনৈতিক বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রসঙ্গটি আসছে এটি কতটুকু যৌক্তিক এবং কতটুকু প্রয়োজনীয়? একটা হচ্ছে চালু যদি আপনি করেন অযৌক্তিক বা অপ্রয়োজনীয়, সেটা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি চালাতে পারেন, পদ্ধতিটার মধ্যে ঢুকে যেতে পারেন, অর্থাৎ বেশি সংখ্যক জনপ্রতিনিধিদেরকে যদি সম্পৃক্ত করতে পারে, সেটা হতেই পারে। এবং সেটা একটা মানে সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া বলে আমি মনে করি। বাংলাদেশে এখন যে সংসদীয় পদ্ধতি আমাদের রয়েছে, সংসদ, জাতীয় সংসদ, এটার মধ্যে দিয়ে সরকার পরিচালিত হয়, এই সিস্টেমে এখন আহ, পরিবর্তন করতে হলে সেই পরিবর্তন করার কোনো আহ অধিকার বলেন, ব্যক্তি বলেন, এদের নেই। যদিও অনেক কিছুই তো এর মধ্যে নাটকীয় বর্তমান যে বাস্তবিক পরিস্থিতি তাদের করতে হচ্ছে। কিন্তু এটা আসলে হঠাৎ করে একটি নির্বাচন, আমাদের তো নির্বাচন আমরা দাবি করছি, খুব দ্রুত নির্বাচন, নির্বাচন আমার মনে করছি আসলে দেয়াই উচিত নির্বাচন। এই সময় আসলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, জনগণের প্রস্তুতি, এই বিষয়গুলো না থেকে এটা করাটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে তো তাদের প্রতিনিধি দিতে হবে, অথবা রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধি যদি নাও দেওয়া হয়, যে নিম্নপক্ষে যদি অন্যান্য অংশের প্রতিনিধিত্ব থাকে, সুশীল সমাজ বলেন, সমাজের অন্যান্য অংশ বলেন, তাদের যদি প্রতিনিধি থাকে, সেটা যে একটা প্রস্তুতি, সেটা যে একটা সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সাথে বা রাষ্ট্র পরিচালনার সাথে, সেই বাস্তবতাটা বা পরিস্থিতিটা কিন্তু আমাদের দেশে প্রস্তুতিটা এখন শুরু হয়। আমার মনে হয় যে এটি তো অবশ্যই অবশ্যই একটি ভালো পদ্ধতি, এই কারণে যদিও আমরা যে আমাদের যে প্রস্তাব, তার মধ্যে আমরা বিকল্প বিশিষ্ট প্রস্তাব করিনি, কারণ এখন যে সংসদীয় পদ্ধতি আছে, এই সংসদীয় পদ্ধতিতেই যদি নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা আসেন, তারা যদি সঠিকভাবে জনগণের ভোটে কোন রকমের মানি ম্যানিপুলেশন মাসেল এর বাইরে যে সঠিকভাবে সরাসরি জনগণের প্রতি নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে সেটাই যথেষ্ট। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পদে একটি হয় কি, সমাজের সর্বস্তরের মানুষের একটা সম্পৃক্ততা তৈরি হয়, সেটা তো অবশ্যই নিশ্চয়ই যত বেশি জনপ্রতিনিধি যুক্ত হবে বা জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি হবে, সেটি পজিটিভ বিষয়। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে, এই সময়, এই সরকার এই পদ্ধতি প্রবর্তন করা তাদের অধিকার বা ইখতিয়ার নেই। তাদের উচিত খুব দ্রুত নির্বাচন দেওয়ার, যে পদ্ধতিতে সংসদীয় পদ্ধতিতে হয়েছে সেটা নির্বাচন করা। কিছু সংস্কারের প্রস্তাব যেমন যেমন ওনারা করেছিলেন আগে, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভাষণ, আমি খুবই সুস্পষ্টভাবে আমরা মনে করি যে এগুলো সংসদেই সমাধান হওয়া উচিত, নির্বাচিত প্রতিনিধিদেরই করা উচিত। যারা ক্ষমতা নির্বাচিত হয়ে আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের কাছে তাদের অধিকার ব্যক্ত করে, তারাই তারাই এটা করবে। বাংলাদেশের জনগণ আসলে এই মুহূর্তে কি চাচ্ছে সেটা তো বোঝার কোনো সুযোগ আমাদের। সেই কারণে আমার মনে হয় যে এখনই এই সরকারের করা সমীচীন।
জি, এবং এই জায়গাতে আমি একটু প্রশ্ন রাখি লুনার, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রেখেই তিনি বলেছেন যে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে। এমনটা কি আপনার মনে হচ্ছে যে মানুষের মধ্যে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন, অথবা তারা কি মনে করছে যে সরকার আসলে নির্বাচন দিতে দেরি করছে? আপনি কি মনে করেন এই ব্যাপারে? একটা হচ্ছে যে বাংলাদেশে সরাসরি শেখ হাসিনা বিরোধী যে সকল রাজনৈতিক দল আমরা আন্দোলনে ছিলাম বা এর বাইরেও যারা, আমাদের কিন্তু খুব সুস্পষ্ট দাবি ছিল যে সরকার কিছু মানে সংস্কার তো করতেই হবে। এক ধরনের তো আসলে ভিতর থেকে ক্ষয়ে গিয়েছে আমাদের সকল ব্যবস্থাগুলো, বিচার ব্যবস্থা বলেন, আইনি ব্যবস্থা বলেন, নির্বাচনী ব্যবস্থা বলেন। সেখানে খুব প্রয়োজনীয় একদম একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য খুব প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা নির্বাচনের বোর্ডকে ঘোষণা করুক, এটি কিন্তু বাংলাদেশের মানুষের, সর্বস্তরের মানুষের দাবি। এবং একটি জিনিস আপনারা দেখবেন যে যখন প্রধান উপদেষ্টা বলছেন যে খুব দ্রুত নির্বাচন দেওয়া হবে, বা অন্য কেউ বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়া হবে, তখন উপদেষ্টা পরিষদের আরেকজন হয়তো বলছেন যে এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না, ব্যক্তিগত মতামত, বা এরকম কোনো আলোচনা হয়নি বা সংস্কার করতে হবে। এরকম যখন একটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয় এবং দৃশ্যমান হয়, তখন জনমনে এই আশঙ্কাটা হওয়া খুব স্বাভাবিক। মির্জা ফখরুল সাহেব উনি লিপ্ত রাজনীতিবিদ, একটি বড় রাজনৈতিক দলের নেতা, নিশ্চয়ই উনি একদম ভিত্তিহীন কথা বলেন। এই সামগ্রিক পরিস্থিতিতে শুধু সাধারণ মানুষ না, আমরা যারা রাজনীতি কর্মী আমরাও মনে করি যে সরকারের আসলে এই যে নানা ধরনের প্রক্রিয়া শুরু করেছে, চারিদিকে কাজ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুরু করেছে, এগুলো চলমান থাকুক, কিন্তু সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। তারা কবে নাগাদ নির্বাচন করবে, এবং যখনই তারা এটা সুস্পষ্ট ভাবে ঘোষণা করছেন না এবং এক একজন এক কথা বলছেন, তখন মানুষের মনে এই ধরনের আশঙ্কাটা হওয়াটা খুব স্বাভাবিক। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, মানে ঘরপড়া গরু শুধরানোর দেখলেও ভয় পায়, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। জি, এবং একটি অনির্বাচিত সরকার এবং কোনো রাজনৈতিক রূপরেখা ছিল না, তাদের কোনো কমিটমেন্ট ছিল না জনগণের কাছে। আহ বা আমাদেরও তেমন, মানে সামগ্রিক বাংলাদেশের জনগণের কথা যদি বলেন, কোনো সেরকম পরিকল্পনা ছিল না। একটি উদ্ভূত পরিস্থিতিতে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতনের উদ্ভূত পরিস্থিতি তারা ক্ষমতা নিয়েছে, এবং তারা এক একজন এক এক অংশের হয়ে এখানে মিলিত হয়েছে। কাজে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার পরিবর্তন ছাড়া আর কোথাও তাদের হাত দেওয়া উচিত না। তাদের উচিত খুব দ্রুত একটি নির্বাচন দেওয়া। এবং এটি শুধু আমি মনে করি সেটা না, জনগণ আমার জনগণের এটাই দাবি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবুল শহীদ খান, একই বিষয়ে আপনার কাছে একটু আসি। আপনাকে আমি একটু ছোট করে বলি। বিষয়টা হচ্ছে যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি বলেছেন, বেশ কয়েকটি কথা বলেছেন। আমি দুটি পয়েন্ট যেটি বলেছিলাম লুনা নূরকে আপনাকে একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে, এবং তিনি আরেকটি বিষয়ের উপরে জোর দিয়েছেন যে এখন সংস্কার করতে না পারলে কখনোই করা যাবে না। সাথে আরেকটি বিষয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে। এই বিষয়গুলোতে আসলে আপনি কি বলবেন? দেখেন, একক বিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে, এই হতেই হবে এর মধ্যে একটা এমন কথা যে মানে এটা না হলে মনে হয় আমরা তো 54 বছর ধরে একটা পার্লামেন্টের মধ্যে আছি, এবং পৃথিবীর অনেক দেশ আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নাই, সেখানে ডেমোক্রেসি ওয়ার্ক করতেছে। আর আমাদের দেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতেই হয়, তাহলে তো এটা সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করার ইয়েটা মানে তাদের যে অধিকার, সেই অধিকারটা তো পার্লামেন্টের, তাদের দায়িত্ব। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানটা সংশোধন কিভাবে করবে। সুতরাং এটা একটা সুপারিশ হতে পারে ভবিষ্যতের জন্য। আমরা বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চাই, এটা একটা সুপারিশ হতে পারে, এ ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু হতেই হবে, না হলে নির্বাচনে যাওয়া যাবে না। তখনই ওই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সন্দেহ, অবিশ্বাস, সেটা দানা বেঁধে ওঠে। যেমন এই আপনার ভোটারদের বয়স 17 বছর করা যায় কিনা, এটা একটা আলোচনা আসছে। জি, কিন্তু আমাদের সংবিধানে ভোটারদের বয়স 18 বছর করা হয়েছে, এবং 18 বছর হলে ভোটার হবেন। এবং আমাদের অ্যাডাল্টের যেটা হয় সেটা 18 বছর। তো 18 বছর না হলে আমাদের নারীদের আমরা বিবাহ দিতে নিষিদ্ধ করেছি। তাদের সব দিক বিবেচনা করে একটা 18 বছর ঠিক করা আছে, এটা চেঞ্জ করা যাবে না, পরিবর্তন যোগ্য না এমন না। বাট এই মুহূর্তে তো আমি এই পরিবর্তনটা করতে পারবো না। আমাদের এখন যেটা দরকার সেটা হলো যে
আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা মূল প্রায়োরিটি, অনেক প্রায়োরিটির মধ্যে মূল প্রায়োরিটি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনটা বাংলাদেশের মানুষ 14, 18, 24 গত 10 বছর ধরে কোনো নির্বাচন ঠিক মতো হয়নি। নির্বাচন ভুলণ্ঠিত করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে, এবং ক্ষমতায় থাকার জন্য পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে একটা শাসক দল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন। সেখানে আমাদের একটা ভালো নির্বাচন করতে হবে। ভালো নির্বাচন চাই আমরা নাগরিকরা, একটা অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, ভয়ভীতিহীন, উৎসবমুখর নির্বাচন। এখানে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ভোট দিয়ে বাসায় ফিরবেন নিরাপদে, এবং ভোট কেন্দ্রে ভোট গণনা হবে। জনগণ মানে ভোটাররা যাকে পছন্দ করবেন, যে দলকে ভোট দিবেন, সেই দলকে দায়িত্ব দিয়ে তারা সরকার গঠন করবেন। এই কারণে যে সমস্ত সংস্কার দরকার, সেই প্রয়োজনীয় সংস্কারগুলো তো করতে হবে। এখন ধরেন আমরা নির্বাচন কমিশনকে নিয়ে যদি আলোচনা করি, বাংলাদেশের নির্বাচন কমিশন তাদের কাছে যে সংবিধান এবং বিধিবিধান এবং যে আইন তাদেরকে সুরক্ষা দিয়েছে, এরকম সুরক্ষা, এরকম আইন, এরকম বিধিবিধান পৃথিবীর আর কোনো নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। ইভেন আমরা ভারতের কথা আলোচনা করি, ভারতের নির্বাচন কমিশন এত আইনি সুরক্ষা পায়নি। তারপরে ভারতে ভালো নির্বাচন হয়। আমরা টিএন সেশনের উদাহরণ নিয়ে অনেক সময় আলোচনা করি। তো আপনি এত কিছু থাকার পরে নির্বাচনটা সুন্দর হয় না কেন? তাহলে আমাদের গোড়ায় হাত দিতে হবে যে আমাদের আইন থাকা সত্ত্বেও, আমাদের বিধিবিধান থাকা সত্ত্বেও যাদেরকে দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের কাজটা করেন, এটাও বলে রাখা প্রয়োজন যে পৃথিবীর কোনো নির্বাচন কমিশনের কিন্তু এত লোক বল থাকে না যে তারা একাই সব নির্বাচনগুলো করবেন, এবং প্রয়োজন নাই। নির্বাচন একটা 5 বছর পর পরের ব্যাপার। সেজন্য আপনি 12 লক্ষ মানুষকে নিশ্চয়ই নিয়োজিত করবেন না ওই কাজের জন্য। নির্বাচনে আপনার 10 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ এরকম মানুষ দরকার হয়, যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, প্রিজাইডিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি, তারা নির্বাচনে থাকে। গত 18 এবং 24-এর নির্বাচন নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন হলো, নির্বাচন কমিশনের মেরুদণ্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং নির্বাচন কমিশন ভালো নির্বাচন চেয়েছেন কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু তারপরও নির্বাচন কমিশন ভালো নির্বাচন চাইলেই করতে পারেননি, যদি চানও তারা করতে পারেননি। কারণ হচ্ছে যে যে দল ক্ষমতায় ছিল, সেই দল পুরা নির্বাচন ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, এবং কাদের মাধ্যমে নিয়েছে? এই প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এবং যাদেরকে তারা নিয়োজিত করেছিলেন অন্যান্য নির্বাচনী কর্মকর্তা বৃন্দ, গণকর্মচারী যারা কাজ করেছেন, ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের কর্মচারীরাও কাজ করেছেন, অনেক শিক্ষক কাজ করেছেন নির্বাচন নিয়ে, তাদের উপরে একটা প্রভাব বিস্তার করেছেন। এখন দেখেন যে দলীয় সরকার থাকার কারণে এই প্রভাবটা যত সহজে করা যায়, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল না। আমরা যদি একটা 15ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল 90 দশকে, এবং 12ই জুন একটা নির্বাচন হয়েছিল, তাদের মধ্যে সময়টা কিন্তু খুব কম, আর 90 দিনের অনেক কম। তারপরেও কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন যেরকম নির্বাচন হয়েছিল, 12ই জুনের নির্বাচন কিন্তু সেরকম নির্বাচন হয়নি। 15ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভোটারবিহীন নির্বাচন বলা হয়েছিল, এবং 12ই জুনের নির্বাচনের যে বলা হয়েছিল এটা একটা ভালো নির্বাচন হয়েছে। তখন কিন্তু এত বড় বড় কোনো পরিবর্তন করতে হয়নি, শুধু সরকার ছিল না, দলীয় সরকার ছিল না। এখন আমরা যে সংস্কারগুলো নিয়ে কথা বলছি, নির্বাচন কমিশনের যদি কিছু সংস্কার প্রয়োজন হয়, আমার ধারণা যে নির্বাচন কমিশনের নিজেই যথেষ্ট শক্তিশালী, তাদেরকে কি সংস্কার করবেন এটা খুঁজে বের করতে হবে। যদি কিছু খুঁজে বের করা যায় করেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা সংস্কার আনতে হবে। এখন এই সংস্কারটা কি? এটা অনেক সংস্কার নিয়ে আমরা আলোচনা করতে পারি, বাট মোটা দাগে সংস্কারটা হলো, এদের যারা নির্বাচনে যারা নেতৃত্ব দিবেন, বিশেষ করে রিটার্নিং অফিসার, যারা ডেপুটি কমিশনার, যারা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দিবেন, পুলিশ সুপার মানে এসপি সাহেব, যারা উপজেলা নেতৃত্ব দেবেন, উপজেলা নির্বাহী অফিসার, ওসি সাহেব, এবং অন্যান্য যারা কাজ করবেন, এই নেতৃত্ব পর্যায়ে তাদেরকে এমন ভাবে মোটিভেটেড করতে হবে যেটা, যেহেতু সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা অলরেডি মোটিভেটেড হবেন এবং তারা সেই কাজটা করবেন, তারা অতীতে করেছেন। তারপরেও তাদেরকে এমন ভাবে মোটিভেটেড করতে হবে, এমন সংস্কার আনতে হবে যাতে তারা নির্বাচন ব্যবস্থাটাকে ভুলণ্ঠিত করতে না পারেন, এবং যাতে তারা আইন অনুযায়ী কাজটা করেন, যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা ঠিক মতো পালন করেন, বিধিবিধান, আইন এবং সংবিধান অনুসারে। সেইখানেই আপনার সংস্কারের বিষয়টা এবং মোটিভেট করার বিষয়টা, সেখানে আপনার লিডারশিপকে জানান দেওয়া যে আপনাদের এইভাবে কাজটা করতে হবে। সেখানে যদি আমাদের আরো কিছু সংস্কার করতে হয়, তাদের যদি আরো সুরক্ষার প্রয়োজন হয়, অনেক সময় চাপে পড়ে করে, অনেক সময় ভয়ভীতি দেখিয়ে করানো হয় বাজে কাজ, অনেক সময় নিজের ইচ্ছায় করে, নিজের স্বার্থের জন্য। তো সেই 3টা বড় জায়গা আছে যেখানে আপনাকে
সংস্কারের মধ্য দিয়ে তাদেরকে পরিবর্তিত করতে হবে। এবং এই পরিবর্তনটা যদি আমরা আনতে পারি, এবং যেটা আনার জন্য খুব বেশি সময় দরকার আছে বলে মনে হয় না, তাহলে কিন্তু আমরা একটা ভালো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারবো। জি, আবুল শহীদ খান, আপনি ঠিক যে জায়গায় বলছিলেন, আমি একটু, আমার হাতে সময় কম আছে, 4 মিনিটের মতো, আমি একটু লুনানুরের কাছে আসছি এবং পরবর্তী আপনার কাছে আসবো। 2 মিনিট করে যদি একটু আমাকে এই বিষয়টাতে বলেন, এই নির্বাচন নিয়েই এবং আরও এই যে সংস্কার, তারপরে জাতীয় ঐক্য নিয়ে কথা হচ্ছে, তো এই যে জাতীয় ঐক্য, নির্বাচন, সংস্কার, মানে ব্যাপক কর্মযজ্ঞ, এই সবগুলো বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন কাজে হাত দিয়েছে। একসাথে এতগুলো বিষয় আসলে সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতটা সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন? লুনানুর, আপনার কাছে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? প্রথমত হচ্ছে কতটা সামর্থ্য প্রমাণ দিচ্ছে সেটা হিসাব করার সময় হয়েছে অবশ্য, খুব কম সময়ও না, কিন্তু যথেষ্ট সময় হয়নি। কিন্তু আমি খুব পরিষ্কার করে মনে করি, এবং এটা কিন্তু এখন দেশের সব জায়গায় রাজনৈতিক দল বলেন, অন্য জায়গায় বলেন, সবার দাবি সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের তার এখতিয়ারের বাইরে যে খুব বেশি মানে সব জায়গায় ছড়িয়ে পড়ার কোনো দরকার নেই। মানুষের খুব সুস্পষ্ট বিষয় ছিল, সেটি হচ্ছে যে আমার কোটি কোটি টাকা চুরি হয়ে গিয়েছে আমার দলের, সে আমার দেশের, সেটা ফিরিয়ে আনার জন্য সে যে প্রাথমিক পদক্ষেপ সেটা সে শুরু করুক। এটি এই সরকার, রাজনৈতিক সরকারের বাইরে এই সরকার কঠোরভাবে করতে পারে বলে মানুষের ধারণা, আমাদের ধারণা। আমরা খুব মানে সুস্পষ্টভাবে সেই দাবিটি করেছি। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, যেটি তার দরকার ছিল। এখন হয়তো বাজার একটা সহন ছিল না, মানুষ আসলে দীর্ঘদিন একই দামে কিনতে এখন হয়তো মানুষ বলছে না, কিন্তু আসলে তো দ্রব্যমূল্য খুবই ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই জায়গাটা নিয়ন্ত্রণের জন্য তার অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি আমাকে 1 মিনিট সময় দেন, সেটি হচ্ছে যে বলতেই হবে, 90-এ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশের মানুষ, এবং সেখানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। সেটি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বা ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে একটি সুস্পষ্ট 3 জোটের রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার দায়িত্ব নির্ধারিত ছিল। কিন্তু এবারের প্রেক্ষিতে কিন্তু একটু ভিন্ন, সবাই জানে সেটি, যেহেতু আমাদের কোনো সুস্পষ্ট রূপরেখা বা ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে সরকার এবং এখন ক্ষমতায় রয়েছে তারা আর কি, তারা শুধুমাত্র জনগণের একটি তাদের প্রতি সমর্থন ছিল বলেই তারা সরকার গঠন করেছে এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সেখান থেকে তাদের খুব পরিষ্কার করে তাদের এখতিয়ার সম্পর্কে ধারণা থাকা উচিত। আমি এর আগেও বলেছি আপনার আগের টপিকে, সেটি হচ্ছে যে সংস্কারের নামে চারিদিকে একদম ছড়িয়ে পড়া বা সবকিছুর মধ্যে মানে ঢোকাটা জি, মনে হয় ঠিক হবে না, সেটি আসলে শেষও করতে পারবে না, এবং শেষ করতে না পারলে যেটি হবে, আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হবে। জি, লুনানুর, সেক্ষেত্রে আপনাকে তাদের ধন্যবাদ। আমার হাতে সময় একদম কম, 1 একদম মিনিট সময় স্পেসিফিক। আছে। জি, 1 মিনিট সময় আছে, আমি একটু আবুল শহীদ খানের কাছে যেতে চাই। জি, আবুল শহীদ খান, জি বলবেন। না, আমাদের তো নির্বাচন সংস্কার, এটা তো মানে কোনো কম্পিটিটিভ জিনিস না। আপনি কিছু কিছু সংস্কার করবেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন, এবং নির্বাচনের কাজটা নির্বাচন কমিশনে এগিয়ে নেবে। আজকেও তো আমি একটা মেসেজ পেয়েছি যে আপনার বয়স যদি জন্ম সনদ অনুযায়ী 18 হয়, আপনি তাড়াতাড়ি ভোটার হন, এবং 1 মাসের মধ্যে ভোটার তালিকা বা 2 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছেন। তো আপনি এই দুটা কাজ তো একসাথেই চলবে। ঐক্য একটা বড় জিনিস। আপনি যে সংস্কারগুলো আনবেন, সংস্কার যে কমিশন গুলো যে প্রপোজাল গুলো দিবে, সেগুলো নিয়ে তো আপনি রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা বলেছেন তারা আলাপ আলোচনা করবেন, এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা ঐক্যমতে পৌঁছবেন। সুতরাং ঐক্য সংস্কার নির্বাচন, বা নির্বাচন সংস্কার ঐক্য, বা সংস্কার ঐক্য নির্বাচন, আপনি এটাকে এদিক ওদিক যেভাবে করেন, এই 3টে জিনিস অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং এটা একটা আরেকটার বাধা নয়। সুতরাং আপনাকে যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করবেন, এবং সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এবং এটা সারা জীবন ধরে চলছে, সারা পৃথিবী জুড়ে চলছে। মানব সভ্যতা তো একটা সংস্কার। একসময় দাসপ্রথা ছিল, জমিদারদের শাসন ছিল, জি, সামন্ততন্ত্র ছিল, আবুল তারপরে শহীদ খান, অটোমান শাসন ছিল। জি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সেখান সময় থেকে শেষ। আমরা তো সংস্কার করে আর দূরে এসেছি। জি, আমরা অতিরিক্ত সময় আছি, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে। আপনারা দুজনেই ভালো থাকবেন। আবারও আমাদের দর্শক আশা করি যে আপনাদের মূল্যবান মতামত এবং কথা শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।